থেকে সকালে ট্রেনে চাপলে একখানা সুন্দর পাহাড়ি পথ বেয়ে চমৎকার প্রাকৃতিক দৃশ্য ও পশ্চিমঘাটের ন্যাড়া পর্বতমালা দেখতে দেখতে পুনা পৌঁছে যাওয়া যায় দুপুরের মধ্যেই। মহারাষ্ট্রের সাংস্কৃতিক রাজধানী বলতে পুনা। বোম্বাই যেমন ব্যবসা বাণিজ্যের শহর, পুনা তেমনই সাহিত্য, শিল্প ও সংস্কৃতির পীঠস্থান। দুপুরবেলা নিজের লটবহর নিজেই বহন করা আমার অভ্যাস, তাই ট্রেন থেকে নেমে ক্ষুধা, তৃষ্ণা এবং বোঝার ভারে কাতর অবস্থায় প্রথমেই যেটা চাই সেটা হলো কাছাকাছি একটা হোটেল। বিভিন্ন জায়গায় গিয়ে হোটেলের জন্য অনেকবার বিপাকে পড়তে হয়েছে। এমন শহর অনেক আছে যেখানে স্টেশনের কাছে কোনো ভদ্রগোছের হোটেলই নেই, হয়তোবা স্টেশন থেকে শহরের দূরত্ব 5-6 মাইল। অচেনা বিদেশ বিভুঁয়ে গিয়ে যেমন তেমন হোটেলে উঠতে না ভরসা হয় না। একবার কটকে এবং একবার মাদ্রাজে এরকম হোটেলে উঠে বিপাকে পড়তে হয়েছিল। তবে হোটেলের দিক থেকে পুনা আদর্শ জায়গা। স্টেশন চত্বরের বাইরেই উল্টো দিকে হোটেলের সারি। পথশ্রমে ক্লান্ত আমি এত কাছে হোটেল পেয়ে ভারী খুশি। প্রথমে যে হোটেলটা সবচেয়ে ঝকমকে দেখলাম সেটাতেই হানা দিলাম। বিশাল 5 তারা হোটেল, একটা ঘর পাওয়া যাবেই। কিন্তু ম্যানেজার বিরস মুখে মাথা নেড়ে বলল, একটাও ঘর খালি নেই। অনেক ধরা করা করলাম তাকে। অবশেষে সে বলল, তোমাকে বড় জোর 1 রাত্রি থাকতে দিতে পারি, কাল সকালেই ছেড়ে দিতে হবে ঘর। আমি এ প্রস্তাবে রাজি হলাম না, কারণ যে কাজে এসেছি তাতে কদিন থাকতে হবে তা বলা মুশকিল। সুতরাং বেরিয়ে এসে পাশের আর একটা হোটেলে হানা দিলাম। সেখানেও ঘর নেই, সব ভর্তি। তৃতীয় হোটেলেও জায়গা না পেয়ে ভারী দমে গেলাম। এদিকে তেষ্টা বাড়ছে, খিদে পাচ্ছে, বিরক্তি বাড়ছে, গরমে ঘামে চিটচিট করছে শরীর, ক্লান্তও বটে। বিপন্ন দেখে দালালরা পিছনে লেগেছে, কিন্তু দালালদের দ্বারা আমি কখনো চালিত হই না। তারা বেশিরভাগই এমন সব হোটেলে নিয়ে গিয়ে তোলে যার সুনাম নেই। সুতরাং নিজেই খুঁজতে খুঁজতে এগোতে লাগলাম। একটু দূরে এসেই বাগান ঘেরা চমৎকার একটা দোতলা পুরনো বাড়ি নজরে পড়ল। দোতলার ওপরে ছাদ নয়, লাল টিনের ছাউনি। ব্রিটিশ আমলের বাংলো প্যাটার্ন বাড়ি। হোটেলটার নাম না, আসল নাম বলবো না, মানহানির মামলা হয়ে যেতে পারে। ধরা যাক হোটেলটার নাম ABC। ম্যানেজারের চেহারাটা দারুণ ভালো, সাহেবদের মতো ফর্সা, মোটা গোঁফ, পুরুষালী আকৃতি। ঘর চাইতেই বলল, ঘর আছে, তবে 5 সিটেড রুম। তোমাকে ও ঘরে একাই থাকতে হবে, কারণ আর কোনো বোর্ডার নেই। 50 টাকা করে চাই। আমি তৎক্ষণাৎ রাজি। জিনিসপত্রের বোঝা নামিয়ে স্নানটি করে কিছু মুখে দেওয়াই এখন সবচেয়ে বেশি জরুরি। চাবি দিয়ে দোতলার একটি ঘর খুলে আমার জিনিসপত্র পৌঁছে দিয়ে বেয়ারা চলে গেল। ঘরটা বেশ পছন্দ হলো আমার। খুব উঁচুতে সিলিং, পুরনো আমলের 5টা সিঙ্গেল খাট, বিছানা পাতা, আলমারি, টেবিল, চেয়ার সবই পুরনো আমলের। ড্রেসিং টেবিল, আলনা সব আছে। বেয়ারা চলে যাওয়ার পর দরজা বন্ধ করে জুতো মোজা ছাড়ছি, হঠাৎ আলমারির একটা পাল্লা কোঁ শব্দ করে ধীরে ধীরে খুলে গেল। উঠে গিয়ে পাল্লাটা আবার চেপে দিয়ে জামা কাপড় বদলে নিলাম। স্নান করেই বেরোতে হবে এবং কিছু খেয়ে নিতে হবে, তারপর পরদিনে অনেক কাজ। ফ্যানটা চালিয়ে যখন গায়ের ঘাম শুকিয়ে নিচ্ছি, তখন ফের আলমারির পাল্লাটা কোঁ করে খুলে গেল আপনা থেকেই। কিছু মনে করার নেই, পুরনো কাঠের আলমারি, কবজা হয়তো ঢিলে হয়ে গেছে। আবার পাল্লাটা ভেজিয়ে স্নান করতে চলে গেলাম। বাথরুমটায় সেই ব্রিটিশ আমলের কমোড, বাথটাব, বেসিন সবই পুরনো, দাগি, ফাটা। বা স্বাস্থ্য দেখলেই বোঝা যায় এই হোটেলটা একসময় বেশ অভিজাত ছিল, এখন না বিশ্বাস ছাড়ছে। স্নান সেরে এসে যখন আয়নার সামনে চুল আঁচড়াচ্ছি, তখন আলমারির পাল্লা তৃতীয়বার কোঁ করে আর্তনাদ করে খুলল।
একটু বিরক্তি বোধ করলাম। আলমারির মধ্যে অনেক পুরনো খবরের কাগজ পড়ে আছে। তা থেকে খানিকটা ছিঁড়ে ভাঁজ করে পাল্লাটা নিচে গোঁজা দিয়ে খুব টাইট করে পাল্লাটা বন্ধ করে দিলাম। তারপর দরজায় তালা দিয়ে বেরোলাম দুপুরের খাওয়া সেরে আসতে। কাছাকাছি একটা হোটেলে খেয়ে ফিরে আসতে ঘন্টাখানেকের বেশি লাগেনি। ইচ্ছে ছিল একটু বিশ্রাম নিয়ে কাজে বেরোবো। ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে একটা বিছানায় গা ঢেলে সদ্য চোখ বুজেছি। পথশ্রমের ক্লান্তি এবং ভরা পেটের শান্তিতে চোখ জুড়ে এলো সঙ্গে সঙ্গে। একটু চমকে চাইলাম। অবাক কাণ্ড, খুব শক্ত করে গোঁজা দেওয়া পাল্লাটা আবার খুলে গেছে। অনেকক্ষণ আলমারিটার দিকে চেয়ে রইলাম। ঘরে যখন আমি প্রথম ঢুকেছিলাম তখন পাল্লাটা বন্ধ ছিল। আমি ঘরে ঢুকবার পর থেকেই বারবার খুলে যাচ্ছিল। এখন শক্ত করে গোঁজা দেওয়া সত্ত্বেও সেই কাণ্ড। ব্যাপারটা কি? ধীরে ধীরে উঠলাম। আলমারির পাল্লায় আরও পুরো করে গোঁজা দিয়ে ভীষণ এঁটে বন্ধ করে দিলাম। এবার খটখট করে একটা শব্দ হলো বাথরুমের দরজায়, যেন কেউ ভিতরে আটকে পড়েছে। টোকা দিয়ে জানাচ্ছে, খুলে দাও। নিশ্চয়ই মনেরই ভুল। গিয়ে ফের শুয়ে পড়লাম। কিন্তু বাথরুমের দরজা থেকে শব্দটা হতে লাগলো। ধীরে ধীরে ঠোকার শব্দ জোরালো হয়ে উঠতে লাগলো। উঠতে হলো আমাকে। গিয়ে বাথরুমের দরজাটা হাট করে খুলে দিলাম। ভিতরে কেউ নেই, থাকার কথাও তো নয়। বাথরুম থেকে মুখ ফেরাতেই পিছনে ফের আলমারির পাল্লাটা খুব ধীরে ধীরে খুলে যেতে লাগলো। কিছুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলাম। অলৌকিক ঘটনায় আমার বিশ্বাস আছে বটে, কিন্তু এরকম দিনে দুপুরে বড় রাস্তার কাছাকাছি এরকম ঘটতে পারে বলে ধারণা ছিল না। আমি অনুচ্চ স্বরে বললাম, এ ঘরে যেই থাক, আমাকে বিরক্ত করো না, আমিও তোমাকে বিরক্ত করব না। সে কথা কেউ কানে তুলল বলে মনে হলো না। বিছানায় এসে যখন ফের শুয়েছি তখন যুগপৎ আলমারি এবং বাথরুমের দরজা বারবার বন্ধ হয়ে ফের খুলে যেতে লাগলো দুমদাম শব্দে। উঠে পড়লাম। বিশ্রাম হবে না, কাজও অনেক। যখন বেরিয়ে আসছি তখন দেখলাম পাশের ঘরটা ফাঁকা, কোনো লোক নেই। অবাক লাগলো, কারণ কাছাকাছি কোনো হোটেলে ঘর খালি নেই, কিন্তু এই হোটেলে ফাঁকা ঘর অবহেলায় পড়ে আছে। একতলায় নামবার আগে ভালো করে ঘুরে দেখলাম। দোতলার মোট 4খানি ঘরের মধ্যে 3খানাই ফাঁকা, 1খানা ঘরে শুধু আমি। এরপর আর অবশ্য ভুতুড়ে ব্যাপার নিয়ে ভাববার সময় ছিল না। অনেকগুলো জায়গায় যেতে হলো, বিভিন্ন লোকের সঙ্গে দেখা করতে হলো, আর এইসব করতে করতে সন্ধে ছাড়িয়ে অন্ধকার নেমে এলো চারিদিকে। যখন হোটেলে ফিরলাম তখন রাত 8টা। বাইরের একটা রেস্তোরাঁয় রাতের খাওয়া সেরে এসেছি, সুতরাং নিশ্চিন্ত। ঘরের তালা খুলতে গিয়েই মনে পড়ে গেল দুপুরের সব কাণ্ডমাণ্ড। একটু ধড়াস করে উঠল বুক। এই ঘরে আমাকে একটা রাত কাটাতে হবে। শুধু তাই নয়, দোতলায় আমি একদম একা। কিন্তু ভয় পেলে আমার চলে না। কাজে বেরিয়ে নানা জায়গায় আমাকে একাই থাকতে হয়েছে। জঙ্গলে, পাহাড়ে, নদীর ধারে ভয় পেলে চলবে না। বিদেশ বিভুঁইয়ে ভয় হচ্ছে সবচেয়ে বড় শত্রু। ঘরে ঢুকে আলো জ্বাললাম এবং অনেকক্ষণ চুপচাপ অপেক্ষা করলাম। কিন্তু আলমারির পাল্লা বা বাথরুমের দরজা কোনো বেয়াদবি করল না। জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ঘরে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। সারাদিন ধকল গেছে অনেক, ঘুম এলো বলে। আমার ঘুমও খুব গাঢ়, সহজে ভাঙে না। একটা সিগারেট ধরিয়ে শুয়ে শুয়ে আস্তে আস্তে টানছিলাম। বড় ক্লান্তি। সিগারেট শেষ করেই ঢলে পড়ব ঘুমে। কখন সিগারেট শেষ হয়েছে
কখন ঘুমিয়ে পড়েছি তা বলতে পারবো না, কিন্তু হঠাৎ ঘুম ভাঙল। আলো নেভাতে ভুলে গেছি। ঘরটা ঝকঝক করছে আলোয়, কিন্তু ঘুম ভাঙল কেন? এত ক্লান্ত হয়ে শুয়েছি যে ভোরের আগে ঘুম ভাঙবার কথাই নয়। একটা হাই তুলে উঠে বসলাম। বাইরে বৃষ্টি হচ্ছে। উঁচু টিনের চালে চরচর শব্দ, একটু ঝোড়ো বাতাসও বইছে শোঁ আওয়াজে। জলের গেলাসটার জন্য হাত বাড়িয়েই থেকে যেতে হলো। ও কি, আমার সামনে 6খানা টান টান করে পাতা বিছানা, তার মধ্যে ডান হাতের একদম কোণের দিকের বিছানাটার বালিশ খুব ধীরে ধীরে ডিগবাজি খাচ্ছে, সেই সঙ্গে জড়িয়ে যাচ্ছে চাদর। চোখের সামনে দেখতে দেখতে দ্বিতীয় বিছানাটার চাদরও ডিগবাজি খাওয়া বালিশে জড়িয়ে যেতে লাগলো। তারপর তৃতীয় বিছানাতেও সেই একই কাণ্ড। নড়তে পারছি না। চেঁচিয়ে কোনো লাভ নেই। বিকেলেই দেখে গিয়েছি চাকর বা বেয়ারাকে ডাকার জন্য যে কলিং বেল রয়েছে তা একেবারেই অকেজো। সুতরাং আমি বিচ্ছিন্ন, একা এবং অসহায়। কিন্তু আমি একটা জিনিস মানি, ভয়ের চেয়ে বড় শত্রু নেই। খুব ছোটবেলায়, বোধহয় 6 কি 7 বছর বয়স থেকে, দীর্ঘকাল নিশুত রাতে আমি একটা ভুতুড়ে পায়ের শব্দ শুনতাম। প্রথমে ভয় পেতাম, কিন্তু পরে অভ্যাস হয়ে গিয়েছিল। রোজ নয়, মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে আমি সেই অমোঘ শব্দ শুনেছি। সেই কারণে ভয় পেলেও সেটা অস্বাভাবিক রকমের ভয় নয়। আমার হাত পা কাঁপছে না, শরীর অবশ হয়েও যাচ্ছে না, শুধু বুকটা ধড়াস ধড়াস শব্দ করছে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে। বালিশগুলো ডিগবাজি খেয়ে খেয়ে আবার স্বস্থানে ফিরল। সব শান্ত। আমি একটু জল খেতে সিগারেট ধরালাম। প্রায় 10 মিনিট পরে ঘরে কোনো শব্দ নেই, ঘটনা ঘটছে না কিছু। একটা শ্বাস ফেলে উঠলাম। বারান্দায় যাব বলে দরজাটা খুলবার জন্য ছিটকিনির দিকে হাত বাড়িয়েছি। ছিটকিনিটা আপনা থেকেই হঠাৎ করে পড়ে গেল। হুড়ুম করে খুলে গেল দরজাটা। আর অদ্ভুত ব্যাপার যে ঘরের ভিতর থেকে একটা বাতাসের ঝাপটা আমাকে ধাক্কা মেরে বারান্দায় বের করে দিল। হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিলাম। ধীরে ধীরে উঠলাম, দরজার দিকে ফিরে বললাম, আমি তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে এরকম করলে কেন? দরজার পাল্লা দুটো ঠাস করে বন্ধ হয়ে গেল। ঠেলে দেখলাম ছিটকিনি বন্ধ। আমি চেঁচামেচি করলাম না, লোক ডাকতেও ছুটলাম না। কেন যেন মনে হচ্ছিল ওসব করে লাভ নেই, যা কিছু করার আমাকেই করতে হবে। কিন্তু কি করব? কি বা আমার করার আছে? রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ নিশুতি রাত্রির বৃষ্টি আর বাতাসের ঝাপটা খেলাম। তারপর চোখ বুজে হাত জোর করে ঠাকুরের কাছে প্রাণ ভরে প্রার্থনা করলাম, ওর সুমতি দাও, ওর রাগ যন্ত্রণা ঘুচিয়ে দাও, ও শান্ত হোক, ও বুঝুক আমি ওর শত্রু নই। প্রার্থনার সময় চোখে একটু জল এসেছিল আমার। ধ্যানে ঠাকুরের মুখশ্রী জল জল করে ভেসে উঠেছিল আজ্ঞা চক্রে। খুট করে একটা শব্দ। চেয়ে দেখি দরজাটা খুলে গেল ধীরে ধীরে। আমি এগিয়ে গেলাম, ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিই। আলমারি বন্ধ, বাথরুমের দরজা যথারীতি ভেজানো, বিছানাগুলো টান টান পাতা। বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। ঘরে আর শব্দ নেই, ঘটনা নেই। অবশেষে তার সঙ্গে আমার ভাবসাব হয়েছে বুঝতে পেরে নিশ্চিন্তে চোখ বুঝলাম আমি। এক ঘুমেই ভোর।
ছোটনাগপুরের পাহাড়গেরা এই ছোট্ট জায়গাটায় সেদিন যেন ধূসর সন্ধ্যা কেমন একরকম গা ছমছম করা রহস্যময় রোমাঞ্চ নিয়ে নেমে এসেছিল। এমনটা কিন্তু অন্যদিন হয় না। অন্যদিনও এই সময় ধূর্যটিবাবু সর্বাঙ্গে গরম চাদর জড়িয়ে, হাতে দস্তানা পরে, টাক মাথার উপর মাংকি ক্যাপ চাপিয়ে লাঠি টুকটুক করে এসে বসেন। এখন সবে অক্টোবরের মাঝামাঝি, শীত পড়েনি, পূর্ব করছে। এখনই ওই কচি শীতের বিরুদ্ধেই ধূর্যটিবাবুর এই রণসাজ। তাঁর এই শীতবস্ত্রের বর্ম দেখে মহিতোষ মজুমদারের স্ত্রী হাসেন, কিন্তু যাকে নিয়ে এই হাসি ঠাট্টা তিনি কিন্তু নির্বিকার, তাঁর কোনো লজ্জা সংকোচ নেই। মহিতোষবাবু একসময় পুলিশ অফিসার ছিলেন। অসময় চাকরি ছেড়ে দিয়ে এখানে এসে স্থায়ীভাবে বসবাস করছেন। তার পুলিশি জীবনের নানা ঘটনা শুনতে ধূর্যটিবাবু খুব ভালোবাসেন। সেই লোভে এই কদিন ধরে রোজ সন্ধেবেলা উনি এখানে আসছেন। কেন যে মহিতোষবাবু পুলিশের চাকরির মতো লোভনীয় কাজ রিটায়ার করার আগেই ছেড়ে দিয়েছিলেন, সে কথা একমাত্র বাড়ির লোক ছাড়া আর কাউকেই তিনি বলেননি। কেননা বললেও তাকেও বিশ্বাস করবে না। শুধু চাকরি ছাড়াই নয়, একেবারে দেশ ছাড়া হতে হয়েছিল। এখানে উনি এসেছেন মাস 6 হলো। শান্ত নিরিবিলি জায়গা, ভদ্রলোকের বাস তেমন নেই। কেননা শহর বলতে যা বোঝায় তা এখান থেকে ক্রোশখানেক দূরে। মহিতোষবাবুর বাংলো অল্প দূরে একটা পুরনো দোতলা বাড়ি আছে। ওই একটিই দোতলা বাড়ি, ওপরের জানালাগুলো সবসময় বন্ধ। একতলায় লোক থাকে, তারা বাঙালি নয়, মিশুকেও নয়। তবে কয়েকদিন হলো ধূর্যটিবাবু নামে বৃদ্ধ ভদ্রলোকটি ওই বাড়িতে এসেছেন। তিনি নিজেই এসে মহিতোষবাবুর সঙ্গে আলাপ করেছেন। উনি অবশ্য সকালের দিকে আসেন না, বিকেলেও শীতের ভয়ে বড় একটা দূরে কোথাও যান না। ঠান্ডার ধাত না, একটুতেই নাকি বুকে কফ জমে, গলা বসে যায়। তিনি অল্প কথা বলেন, তবু বিদেশে এই বাঙালি অতিথিকে পেয়ে মহিতোষবাবু ও তার স্ত্রী খুবই খুশি। স্বামী স্ত্রী ছাড়া এ বাড়িতে আর একজন আছে, তার নাম লক্ষণ। লম্বা চওড়া, যাকে বলে দশাশই চেহারা, কুচকুচে কালো রং, আর পাথরের মতো বোবা। কাজ করে অসুরের মতো। ভোরবেলা আসে, কাজ করে রাতের খাবার নিয়ে চলে যায় নদীর ওপারে। ধূর্যটিবাবু ওকে প্রথম দেখেই আঁতকে উঠেছিলেন। ফিসফিস করে বলেছিলেন, ওই লোকটার কাছ থেকে সাবধান থাকবেন মশাই, আমি বলছি ও মানুষ খুন করতে পারে। এ কথা শুনে মহিতোষবাবু স্ত্রী শিউরে উঠেছিলেন, কিন্তু একসময়ের দোর্দণ্ডপ্রতাপ মহিতোষবাবু ভয় পাননি। ভয় পেয়েই বা কী করবেন? সন্দেহ করে না হয় ছাড়িয়ে দিলেন, তারপর লোক পাবেন কোথায়? রোজ সন্ধেবেলা ধূর্যটিবাবু এসে মহিতোষবাবুর কাছে তার পুলিশি জীবনের যত খুন খারাপির গল্প ছেলে মানুষের মতো শোনেন। লণ্ঠনের আলো থেকে চোখ আড়াল করার জন্যে উনি একটা কিছু বই কিংবা কাগজ চিমনির গায়ে ঠেকিয়ে রাখেন। একটা ঘটনা বলা শেষ হয়ে গেলে উনি নাকে কেমন একটা ঘোঁত ঘোঁত শব্দ করেন, অর্থাৎ ঘটনাটা তার পছন্দ হলো না, অন্য ঘটনা শুনতে চান, যেন তিনি কোনো বিশেষ ঘটনা খুঁজে বেড়াচ্ছেন। সময়ে সময়ে মহিতোষবাবুর মনে হতো ধূর্যটিবাবু হয়তো বা কোনো ছদ্মবেশী লেখক প্লট খুঁজে বেড়াচ্ছেন। শেষে আজ মহিতোষবাবু তার জীবনের সেই একান্ত গোপনীয় রোমাঞ্চকর কাহিনীটি বলতে শুরু করলেন, যে কাহিনীর নায়ক দুটি স্কুলের ছাত্র, মহিতোষ আর ভৈরব। কাহিনী শুরু করার সঙ্গে সঙ্গেই কেমন যেন কতগুলো অশুভ লক্ষণ দেখা দিল। দেওয়ালে একটা ছবি টাঙানো ছিল, সেটা হঠাৎ ঝনঝন করে পড়ে ভেঙে গেল। এই সন্ধেবেলায় বাড়ির ছাদে কি একটা বিশ্রী পাখি ডেকে উঠল। সে ডাক শুনে মহিতোষবাবুর মতো লোকও চমকে উঠলেন। তারপরই মনে হলো যেন প্রচণ্ড ঝড় উঠেছে। তিনি জানালার কাছে গিয়ে দাঁড়ালেন, কিন্তু কালি ঢালা অন্ধকার আকাশ ছাড়া ঝড়ের কোনো লক্ষণই দেখতে পেলেন না। এসব কি হচ্ছে? মনে মনে মহিতোষবাবু যেন নিজেকেই প্রশ্ন করলেন, কিন্তু প্রকাশ্যে কিছু বললেন না। নিজেকে একটু গুছিয়ে নিয়ে তিনি গল্প বলতে শুরু করলেন। ভৈরব ছিল
তার স্কুলের বন্ধু। একই সঙ্গে পড়তেন তারা। কতই বা বয়স হবে তখন, 13-14। ভৈরব ছিল একটু অদ্ভুত প্রকৃতি। তার স্বভাবের সঙ্গে মহিতোষের স্বভাবের কোনো মিল ছিল না। তবু ভৈরব কেন যে মহিতোষকে খুব ভালোবাসত তার কারণ অজানা। পড়াশোনায় ভৈরবের মন ছিল না। ওই বয়সেই সে টুকটাক ঝাড়ফুঁক শেখার জন্য গ্রামে গ্রামে ঘুরত। ওঝাদের বাড়ি গিয়ে বসে থাকতো। সে ওঝার আবার সাপের ওঝা নয়, ভূত ছাড়াবার ওঝা। ওর চেহারাটাও ছিল তেমনই, কালো সন্ডাগন্ডা, ছোট ছোট করে কাটা চুল। সে চুলে কখনো তেল পড়তো না, আর চোখ দুটো ছিল পাথরের চোখের মতো নিষ্প্রাণ। ওই চোখের দিকে তাকিয়ে মাস্টারমশাইরা পর্যন্ত ওর সঙ্গে কথা বলতে পারতেন না। এমন ছেলেকে কেউ ভালোবাসতে পারে না, মহিতোষও পারতেন না। কিন্তু ছুটির পর ভৈরব একরকম জোর করে মহিতোষকে টেনে নিয়ে যেত নির্জন জায়গায়, বিশেষ করে শ্মশান কিংবা কবরখানায়। সেখানে বসে ও যেসব কথা মহিতোষকে শোনাতো তাতে বেচারি মহিতোষের রক্ত জল হয়ে যেত। যেমন ও বলতো ও নাকি ভূত নামানো প্রায়ই শিখে ফেলেছে, অমুক গ্রামের অমুক ওঝা ওর গুরু। একদিন বলল, খুব ইচ্ছে করছে তিব্বতে যেতে, ওখানকার লামারা নাকি প্রেত সিদ্ধ। মহি ভাই চ না, তাতে তোতে আমাতে একবার তিব্বত ঘুরে আসতে পারি। শোনো কথা, তিব্বত যেন এ পাড়া ও পাড়া। আরে শুধু গিয়েই কদিন থেকে ফিরে আসা। চল না মহি, লেখাপড়া শিখে ভালো ছেলে হয়ে বাড়ি বসে থেকে কি হবে? তার চেয়ে যদি প্রেত সিদ্ধ হতে পারিস তাহলে দুনিয়ায় সব কিছু চলে আসবে তোর এই হাতের মুঠোয়। এসব কথায় মহিতোষ সাড়া দিতে পারতেন না। ভৈরবের হাত থেকে নিস্তার পাবার জন্যে শেষ পর্যন্ত এড়িয়ে যেতে লাগলেন। ছুটি হতে না হতেই তিনি ছুটে বাড়ি পালাতেন। একদিন ভৈরব মহিতোষকে একা পেয়ে ওর শক্ত হাতটা চেপে ধরল। ওর ডান হাতে একটা বাড়তি ছোট আঙুল ছিল, সেটা আবার ছুরির ফলার মতো বাঁকা, দেখলে গা শিউরে উঠত। সেই বেঁটে আঙুলটার তীক্ষ্ণ নখ দিয়ে মহিতোষের হাতে দাগ কেটে দিয়ে বলল, কিরে, আমায় এড়িয়ে যাচ্ছিস? কিন্তু মনে রাখিস, আমায় দূরে ঠেলে দিলেও আমার হাত থেকে নিষ্কৃতি পাবি না। আমি তোকে কাছে টানবই। ছেড়ে দে ভাই, আমায় ছেড়ে দে বলে কোনো রকমে সেদিন মহিতোষ ওর হাত থেকে ছাড়িয়ে পালিয়ে বেঁচেছিলেন। আবার একদিন পাকড়াও করেছিলেন ভৈরব। বলেছিল, তুই না যাস আমি একাই তিব্বত যাব, সেখানে যদি মরেও যাই তবু তোকে দেখা দেবই। আমার গুরু বলেন, প্রেতাত্মা খুব ইচ্ছে করলে দেহ ধারণ করে কিছুক্ষণের জন্য দেখা দিতে পারে, তবে তার জন্য আত্মাকে প্রচন্ড কষ্ট পেতে হয়, মুক্তিও আটকে যায়। তা যায় যাক, তবু তোর সঙ্গে দেখা করতে আসবো। এই পর্যন্ত বলে ভৈরব একটু থেমেছিল। তারপর বলেছিল, তবে একটা কথা, দেখা করতে এলে তুই যদি আমায় অপমান করিস, আমায় তাড়িয়ে দিস, তাহলে বন্ধু বলেও খাতির করব না, তোকে মেরে আমার সঙ্গী করে নেব। মহিতোষ তখন ভয় থরথর করে কাঁপছেন। বল, কথা দে, দেখা দিলে কাছে ডাকবি। নিষ্কৃতি পাবার জন্যে মহিতোষ তাড়াতাড়ি বলেছিলেন, এখন মরা টরার কথা কেন ভাই, এখনো তো ঢের সময় আছে। ভৈরব দাঁতের ফাঁকি হেসে বলেছিলেন, তা আছে, কিন্তু ওই আর কি, যদির কথা বললাম। বল, দেখা করতে এলে ফিরিয়ে দিবি না? না। প্রতিজ্ঞা? হ্যাঁ, প্রতিজ্ঞা। আমায় তখন দেখলে চিনতে পারবি তো? ডান হাতে এই আঙুল বলে ডান হাতটা মুখের কাছে তুলে ধরেছিল। অমনি ওর ওই খুদে আঙুলটা তিত্তির করে কাঁপতে লেগেছিল। আর কপালের বাঁ দিকে এই কাটা দাগ, মনে থাকবে তো? হ্যাঁ ভাই, থাকবে, খুব থাকবে বলে কোনো রকমে পালিয়ে এসেছিলেন। এরপর হঠাৎই একদিন ভৈরব বাড়ি থেকে নিরুদ্দেশ, আর তার খোঁজ পাওয়া গেল না। হঠাৎ ঘরের মধ্যে একরকম ছুটেই ঢুকলেন মহিতোষবাবু স্ত্রী। তার চোখে মুখে ভয়ের ছাপ। ছাদে কিসের শব্দ হচ্ছে? মহিতোষবাবুও চমকে উঠলেন। ছাদে শব্দ? হ্যাঁ, শোনো। মহিতোষবাবু কান পাতলেন। খুব মৃদু একটা শব্দ, কে যেন ছাদে ঘুরে বেড়াচ্ছে।
মহিতোষবাবু ঘর থেকে বেরিয়ে এসে অন্ধকারে ছাদের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন, ছাদে কে? উত্তর পেলেন না। শব্দটা থেমে গেল। একটু পরে লক্ষণ এসে দাঁড়ালো। সে জানালো ছাদে একটা খারাপ ধরনের পাখি বসেছিল, সেটাকেই ও তাড়াতে গিয়েছিল। তবু ভালো। পরক্ষণেই মহিতোষবাবু ভাবেন, তাই বা কেন? এতদিন পর হঠাৎ খারাপ পাখি কোথা থেকে এলো? এত যে কাণ্ড হচ্ছে, পরম ধৈর্যবান শ্রোতাটির মধ্যে কিন্তু কোনো চাঞ্চল্য নেই। সে যে অন্ধকারে মুখ আড়াল করে গল্প শুনে যাচ্ছিলেন, টু শব্দটি নেই। বোধহয় ঘটনাটা তার ভালোই লাগছে। তারপর অনেকগুলো বছর কেটে গেছে। মহিতোষবাবু আবার তার কাহিনী শুরু করলেন। ভৈরবের কথা ভুলেই গিয়েছিলেন। তখন তিনি কলকাতার কাছাকাছি এক জায়গার থানার ওসি। একদিন একটা মার্ডার কেস এলো। মহিতোষবাবু লাশ দেখলেন। প্রবল আক্রোশে কেউ লোকটাকে একেবারে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এমন তো কত লাশই দেখেছেন উনি, কিন্তু কেন যে এই মৃতদেহটা দেখে উনি থমকে গিয়েছিলেন তা বুঝতে একটু সময় লেগেছিল। মৃতের বয়স বছর 52-53, কালো কুচকুচে রং। এই বয়সেও পেশল চেহারা, নাক থ্যাবড়া, মুখটা যেন চেনা চেনা লাগলো। তারপর ডান হাতে 6টা আঙুল দেখেই মহিতোষবাবু চমকে উঠেছিলেন। আঙুলটা আবার ছুরির ফেলার মতো বাঁকা। কপালের রক্তটা মোছো তো, হুকুম দিয়েছিলেন একজন কনস্টেবলকে। রক্তের ছোপ মুছে ফেলতেই দেখা গেল কাটা দাগ। বুঝতে বাকি রইল না এ তাঁর সেই ছোটবেলাকার ক্লাস ফ্রেন্ড ভৈরব। জানা গেল ও নাকি এ অঞ্চলের এক কুখ্যাত সমাজ বিরোধী। নিজেদের মধ্যে রেষারেষির জন্যেই প্রাণ হারিয়েছে। ভৈরব যে তার চেনা, মহিতোষবাবু কিন্তু তা প্রকাশ করলেন না। লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে বাসায় ফিরে এলেন। গোপনে দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, একদিন যে প্রেত সিদ্ধ হবার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত সে হয়ে গেল কিনা একটা ডার্ক সাইডের সমাজ বিরোধী। যাই হোক, এই খুনের তদন্তের ভার পড়েছিল মহিতোষবাবুর ওপরেই। কোথায় কোথায় ভৈরব থাকতো, তার দলে আর কে কে আছে, কেই বা ওকে খুন করলো, এইসব তদন্ত শুরু করতে হলো। কিন্তু বিশেষ কোনো ক্লু পাওয়া গেল না। তাছাড়া এইসব সমাজ বিরোধীদের খুনের কেস নিয়ে মাথা ঘামাবার ইচ্ছেও তার বিশেষ ছিল না। কেসটা ক্রমে ধামাচাপা পড়ে যাচ্ছিল। ঠিক এই সময় তার জীবনে একটা মারাত্মক ঘটনা ঘটতে শুরু করলো। একদিন রাত বেশ গভীর, নিস্তব্ধ অঞ্চলটা। মনে হলো কে যেন দরজায় টোকা দিচ্ছে, ঠুক ঠুক ঠুক। ঘুম ভেঙে গেল মহিতোষবাবুর, কিন্তু কিছু তো আর শোনা গেল না। ভাবলেন বোধহয় স্বপ্ন দেখছেন। পাশ ফিরে চোখ বুজলেন। একটু পরেই আবার সেই শব্দ। এবার বিছানায় উঠে বসেই হাঁকলেন, কে? উত্তর নেই। 5 মিনিট পরে আবার সেই শব্দ, এবার জোরে। মহিতোষবাবু উঠতে যাচ্ছিলেন, ও স্ত্রী বাধা দিলেন, যেও না। মহিতোষবাবু হচ্ছেন পুলিশ অফিসার, এত অল্পে ভয় পেলে কি তার চলে? দাঁড়াও দেখি বলে উঠে আলমারি খুলে রিভলভারটা নিয়ে দরজা খুলতে গেলেন। আর ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা অল্প বয়সী ছেলের গলা শোনা গেল, মহি, আমি এসেছি, খুব দরকার। গলার স্বর শুনে মহিতোষবাবু অবাক, যেন অনেক দিন আগের খুব চেনা গলার স্বরটা। তাড়াতাড়ি দরজা খুললেন, কিন্তু কেউ কোথাও নেই। মহিতোষবাবু বাড়ির সামনে সরু এক ফালি প্যাসেজ আছে। প্যাসেজটা গিয়ে পড়েছে বড় রাস্তায়। সেই প্যাসেজে দিয়ে যাওয়া আসা করতে হয়। দরজার সামনে কেউ নেই দেখে মহিতোষবাবু প্যাসেজের ওপর টর্চ ফেললেন। দেখলেন সেখানে একটা লোক দাঁড়িয়ে, খালি গা, পরনে একটা লুঙ্গি, মাথায় ফেটটি বাঁধা, মুখটা রক্তে জবজবে। এ আবার কে? এত রাত্রিরে এখানে কেন? পুলিশের লোক বলে লোকটা কি নালিশ করতে এসেছে এখানে?
তাকে কিছু বলতে যাবেন, স্পষ্ট দেখলেন লোকটা হাতের ইশারায় তাকে ডাকছে। মহিতোষবাবু রিভলভারটা শক্ত করে ধরে এগিয়ে গেলেন একেবারে ওর 3 ফুটের মধ্যে। সঙ্গে সঙ্গে এক চাঙড় বরফ যেন তার মেরুদণ্ড দিয়ে নেমে গেল। হাত পা অসাড় হয়ে এলো। কে? এ কে? এ তো ভৈরব, সেই যে খুন হয়েছিল, যার খুনের কিনারা এখনো হয়নি। আশ্চর্য, সে কি করে? পরক্ষণেই দেখলেন ও এগিয়ে যাচ্ছে রাস্তার দিকে, হাতের ইশারায় কেবলই ডাকছে, এসো আমার সঙ্গে এসো। মন্ত্রমুগ্ধের মতো তিনি ওর পিছনে পিছনে চললেন। ও গলি থেকে পথে নামল। রাস্তা নির্জন, অন্ধকার। আগে আগে চলেছে ভৈরবের ছায়ামূর্তি, পিছনে মহিতোষবাবু। মাঝে মাঝেই সে পিছন ফিরে দাঁড়াচ্ছে আর ইশারায় ডাকছে। ও কোথায় কি উদ্দেশ্যে ডেকে নিয়ে যাচ্ছে কে জানে। মহিতোষবাবু চলেছেন তো চলেছেনই। একটা কথাই শুধু ওর মনে পড়ছে, দরজা ঠেলবার সময় ছোট ছেলের গলায় ভৈরব বলেছিল, খুব দরকার। কিসের দরকার? তবে কি ও ওর মেয়ের কাছে নিয়ে যেতে চায়? এ কথা মনে হতে মহিতোষবাবু খুব ভয় পেলেন। এভাবে একা যাওয়া তার উচিত নয়। তখনই তিনি ফিরে যেতে চাইলেন, কিন্তু ঠিক কোথায় এসে পড়েছেন তা বুঝতে পারলেন না। তার মাথাটা ঝিমঝিম করে উঠল, পা দুটো যেন অসাড় হয়ে এলো। তিনি আর হাঁটতে পারলেন না, ফুটপাতের উপরেই বসে পড়লেন। জ্ঞান ফিরে এলো ভোরবেলায়। তখন একটা ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে এলেন। এই পর্যন্ত বলে মহিতোষবাবু থামলেন। ধূর্যটিবাবু সেই যে শীতের ভয়ে অন্ধকারে মুখ লুকিয়ে গুটিসুটি আধশোয়া হয়েছিলেন তেমনই রয়েছেন, সারা শব্দ নেই। ঘরের মধ্যে কেমন একটা অস্বস্তিকর হাওয়া থমথম করছে। বাইরে কতকগুলো কুকুর কেন যে এই বাড়িটা লক্ষ্য করেই ক্রমাগত ঘেউ ঘেউ করতে লাগলো কে জানে। ঘরে এই মুহূর্তে মহিতোষবাবু আর ধূর্যটিবাবু ছাড়া অন্য কেউ নেই। তবে কেন কুকুরগুলো? না, ঘরে আরও একজন কখন নিঃশব্দে এসে দরজার চৌকাঠে দাঁড়িয়ে মহিতোষবাবুর কথা শুনছে, কেউ তা খেয়াল করেনি। কে? ও লক্ষণ! মহিতোষবাবু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। দে তো বাবা জানালাগুলো বন্ধ করে, বড্ড ঠান্ডা বাতাস আসছে। লক্ষণ কোনো উত্তর দিল না। দৈত্যের মতো বিরাট চেহারা নিয়ে ধূপ ধূপ করে পায়ের শব্দ তুলে জানালাগুলো বন্ধ করে দিয়ে ভেতরে চলে গেল। কি মশাই, ঘুমিয়ে পড়লেন নাকি? বলে যান। মুখ না তুলেই কফ জড়ানো স্বরে সংক্ষিপ্ত উত্তর দিলেন ধূর্যটিবাবু। তারপর থেকেই প্রায় রাত দুপুরে দরজার শব্দ। মহিতোষবাবুকে উঠতে হতো। দেখতেন দরজার বাইরে ভৈরব দাঁড়িয়ে। একদিন বিরক্ত হয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিতে হয়েছিল। ভৈরবের সে কি রাগ, কি দৃষ্টি! চোখ দুটো যেন হলদে বোতামের মতো অভিব্যক্তি শূন্য, অথচ ভয়ঙ্কর। মনে হচ্ছিল তক্ষুনি বুঝি মহিতোষের ওপর ঝাঁপিয়ে পড়ে ও কটা আঙুল দিয়ে টুটি চেপে ধরে। বাধ্য হয়ে মহিতোষবাবুকে বাড়ি বদলাতে হলো, কিন্তু সেখানেও ভৈরব হাজির। এমনি করে যেখানেই যান ভৈরবের হাত থেকে নিষ্কৃতি পান না। একদিন তো সবে সন্ধেবেলা, লোডশেডিং। বাড়ি ফিরছিলেন মহিতোষবাবু, দেখলেন গলির নিচে ভৈরব কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। এখন আর নাম ধরে ডাকে না, শুধু ওর সেই ভয়ঙ্কর হলুদ বোতামের মতো চোখ দিয়ে যেন গিলতে আসে। তাই শেষ পর্যন্ত বলতে পারেন একেবারে দেশ ছেড়ে পালিয়ে এসেছি। কি বলবো মশাই, ভৈরবের ভয়ে রাতে ঘুমোতে পারতাম না। এখানে এসে মনে হচ্ছে নিস্তার পেয়েছি। গল্প আমার এখানেই শেষ। বলে মহিতোষবাবু একটা সিগারেট ধরালেন। আরামে একটা শুকটান দিয়ে বললেন, সব কথা কাউকেই বলিনি, বলতেও চাই না, বললে কেউ বিশ্বাস করবে না। নেহাত আপনি। কথা শেষ হলো না মহিতোষবাবু। তার মনে হলো ঘরটা যেন হঠাৎ কুয়াশায় ভরে উঠছে। এ কি, এত কুয়াশা এ কোত্থেকে এলো? জানালাগুলো তো সব বন্ধ। এমনি সময় সেই কুয়াশার মধ্যে ধূর্যটিবাবু নড়ে চড়ে সোজা হয়ে বসলেন। হলদে বোতামের মতো দুটো চোখ,
কুয়াশার ভেতরেই ধিকি ধিকি জ্বলছে। এক টানে খুলে ফেললেন হাতের দস্তানাটা। লণ্ঠনের ঘোলাটে আলোয় দেখা গেল শীর্ণ একটা হাত ক্রমশ এগিয়ে আসছে। সেই হাতে 6টা আঙুল, ছুরির ফলার মতো অতিরিক্ত সেই আঙুলটা কাঁপছে তীর তীর করে। আতঙ্কে চিৎকার করে উঠতে গেলেন মহিতোষবাবু, কিন্তু কুয়াশায় দম বন্ধ হয়ে গেল। 2 দিন পর সুস্থ হয়ে উঠলেন মহিতোষবাবু। কি যে ঘটেছিল কিছুই বুঝে উঠতে পারলেন না। জানলেন সেই রাত্রে লক্ষণই ডাক্তার ডেকে এনে তাকে বাঁচায়, কিন্তু ধূর্যটিবাবুর পাত্তা আর পাওয়া যায়নি। সেদিন বিকেলে সেই দোতলা বাড়িতে ধূর্যটিবাবুর খোঁজ নিতে গেলেন মহিতোষবাবু। অবাঙালি বৃদ্ধ একজন বললেন, 2 দিন আগে হঠাৎ ভোরবেলায় সেই বাঙালিবাবু চলে গেছেন। তিনি এদের কেউ নন, চিনতেনও না। কলকাতা থেকে নাকি এসেছিলেন কয়েকদিনের জন্য। কোথাও থাকার জায়গা পাচ্ছিলেন না বলে বাইরের ঘরটা ভাড়া নিয়েছিলেন। মহিতোষবাবু শুনে স্তম্ভিত হয়ে গেলেন। কলকাতা থেকে আমার কলেজের 3 জন সহপাঠী বন্ধু এসেছিল আমাদের গাঁয়ে বেড়াতে। তাদের নিয়েই আমি সেদিন বিকেলে গিয়েছিলাম গাঁ ছাড়িয়ে মাইল 1.5 দূরে ময়ূরাক্ষী নদীর তীরে। ওখানকার ময়ূরাক্ষীর 2 তীরের শোভা বড়ই নয়নমুগ্ধকর। ভেবেছিলাম সন্ধ্যার কোল অবধি নদীর ধারে বসে গল্পগুজব করে তারপর বাড়ি ফিরব। অন্ধকারে মাঠের মধ্যে আসতে পথে সাপখোপের সম্মুখীন হতে পারে, এই ভয়ে বাবার 5 সেলের টর্চটা এনেছিলাম। গরমকাল, 6:30তেও তখন অনেক বেলা, প্রায় 6:30টাই হবে তখন। আমরা 4 জনে কবিগুরুর একটা গান নিয়ে আলোচনা করছি। আলোচনায় আমরা এতই মশগুল ছিলাম যে পশ্চিম দিক থেকে কালো মেঘ উঠে কখন যে প্রায় অর্ধেকটা আকাশ ঢেকে ফেলেছে খেয়ালই হয়নি। হঠাৎ ঝড় উঠতে খেয়াল হলো। আমরা ধর্মর করে উঠে পড়ে একরকম ছুটতে ছুটতেই বাড়ির পথে হাঁটা দিলাম। আমি জানি এই 1.5 মাইল পথের মধ্যে কোনো বাড়িঘর নেই, অর্থাৎ বৃষ্টির হাত থেকে শরীর বাঁচাবার মতো কোনো আশ্রয় নেই। বরাত মন্দ 5-7 মিনিটের মধ্যেই দৈত্যের মতো কালো মেঘটা সারা আকাশ ছেয়ে ফেলল এবং মুষলধারে বৃষ্টি নামল। সেই সঙ্গে ঝড়ের সে কি বেগ! প্রাণপণে ছুটতে লাগলাম আমরা 4 জন। ছুটতে ছুটতেই আমার খেয়াল হয়ে গেল যে আর একটু এগোলেই আমাদের ডান পাশে পড়বে একটা পোড়ো কালী মন্দির। সেখানে গিয়ে উঠলে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচা যেতে পারে, কিন্তু সন্ধ্যার পর ওই মন্দিরের ধারে কাছে কেউ ঘেঁষে না। আমারও মন চাইছিল না ওদিকে যাওয়ার। গায়ের অন্য সকলের মতো ওই মন্দিরের প্রতি আমার মনেও ভয় আছে। অবশ্য ভয়ের কোনো কারণ আজ পর্যন্ত কিছু ঘটেনি কারো ক্ষেত্রে। ভয়টা কেবল সংস্কার বশেই। তবু আমি যদি একা থাকতাম তাহলে হয়তো একা থাকার জন্য এই মন্দিরে কখনো যেতাম না। কিন্তু আমরা রয়েছি 4 জন, সঙ্গে 5 সেলের টর্চ। অযথা ভয় পাওয়ার কোনো কথাই নয়। তাই মনে সাহস পেয়ে আমি বন্ধুদের নিয়ে ভিজে গোবর হয়ে ওই পোড়ো মন্দিরটার চাতালে গিয়ে উঠলাম। বেশ বড়সড় মন্দির। মন্দিরের 2 পাশে ও পিছনে আরও খানচারেক ঘর আছে। এই মন্দির ছিল একজন তান্ত্রিকের। ঘরগুলির মধ্যে একটাতে নাকি মায়ের ভোগ রান্না হতো, অন্য ঘরগুলিতে চেলা চামুন্ডাদের নিয়ে তান্ত্রিক বাস করত। মন্দির ও ঘরগুলির কিছু কিছু অংশ এখন ভেঙে পড়েছে। দেওয়ালের ছাদে গাছপালা গজিয়েছে। মন্দির প্রাঙ্গণ পুরো লতা গুল্মের ঝোপঝাড়ে আবৃত। এমন মুষলধারে বৃষ্টি না নামলে আমি কখনোই এই পুরো মন্দিরে আশ্রয় নিতাম না। এখন মাত্র সন্ধ্যা রাত, কিন্তু জায়গাটার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন এখন মাঝরাত। বন্ধু শ্যামল বলল, আচ্ছা জায়গায় আমাদের নিয়ে এলি বটে, সাপে খোপে কামড়াবে না তো?
আমি টর্চটা জেলে চারিদিকে দেখে নিয়ে বললাম, দেখে তো সেই রকমই মনে হচ্ছে। কি করব ভাই, যা বৃষ্টি নামলো, বাড়ি যে এখনো অনেক দূরে। এই বৃষ্টিতে এতখানি রাস্তা ভিজলে সবাইকেই জ্বরে পড়তে হতো। আরেক বন্ধু রতন বললে, সে কথা সত্যি। কি মন্দির ছিল রে এটা? দেখে তো মনে হচ্ছে এককালে খুব জাঁকজমকের সঙ্গে পূজা আর্চা হতো এখানে। বললাম, হ্যাঁ, মারাত্মক রকমের জাঁকজমক সহকারে এখানে কালী প্রতিমার পুজো হতো শুনেছি। সে জাঁকজমক এতই মারাত্মক ছিল যে কোনো লোক পুজো দেখা তো দূরের কথা, কোনোদিন প্রতিমা দেখতেও এখানে আসতো না। এ কথা শুনে শ্যামল, রতন ও অজয় সবিস্ময়ে জিজ্ঞাসু নেত্রে আমার দিকে তাকালো। আমি বললাম, শোন তবে এই মন্দিরের ইতিহাস, যেটুকু আমি জানি আর কি। আমার ঠাকুরদার বয়স যখন ছিল 24-25, সেই সময় এই মন্দিরে কালীর সাধনা করত একজন তান্ত্রিক কাপালিক। শুনেছি সেই কাপালিকের চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ তার ধারে কাছে যেত না। 7-8 জন চেলা ছিল তার, তাদের চেহারাও ছিল ভয়ঙ্কর। ওই যে বেদিটা দেখছিস, ওই বেদির ওপরে থাকতো কালী মূর্তি। তখন কেউই জানতো না যে ওই মূর্তিটা নকল কি আসল মূর্তি। অর্থাৎ নিচেকার একটা গোপন কক্ষে মন্দিরের পিছন দিকে একখানা ঘর আছে। সেই ঘরের মেঝের মধ্যে দিয়ে নিচেকার ঘরে যাওয়ার সিঁড়ি আছে। এই ব্যাপারটা আকস্মিকভাবে টের পেয়ে যায় আমাদেরই গাঁয়ের একদল ছেলে। দলে তারা 6 জন ছিল। সেদিন তারা গিয়েছিল পাশের গাঁয়ে এক বউ ভাতের নিমন্ত্রণ খেতে। খেয়ে দিয়ে যখন তারা ফিরছিল, রাত তখন 11টা। আমরা আজ যে কারণে মন্দিরে ঢুকলাম, সেদিন তারাও ঠিক একই কারণে এই মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আজকের মতো সেদিন রাতেও এমন মুষলধারে বৃষ্টি নেমেছিল। তারা এই মন্দির চাতালে উঠে দেখে প্রতিমার দরজা বন্ধ, মানুষের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তারা ভাবল কাপালিক ও তার চেলাচামুন্ডারা সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। এমন সময় তাদের কানে পৌঁছয় পুজোর ঘণ্টার ধ্বনি। কিন্তু ঘণ্টার আওয়াজ যে তাদের কানে আসছিল, সে আওয়াজটা ছিল খুব চাপা ও ক্ষীণ। প্রথমটা তাদের মনে হয়েছিল খানিকটা দূর থেকে বোধহয় আওয়াজটা আসছে, তাই এমন চাপা মনে হচ্ছে। কিন্তু তারপরেই তাদের খেয়াল হলো যে এই মন্দিরের চারপাশের প্রায় মাইলখানেক জায়গার মধ্যে কোনো বাড়িঘর, লোকবসতি নেই। তবে তবে এই ঘণ্টার শব্দ, তাহলে নিশ্চয়ই এই মন্দিরের মধ্যে অন্য কোনো ঘরে পুজো হচ্ছে। তাই কথা মনে হতেই ওই 6 জন ছেলে উঠে দাঁড়ালো। ওদের মধ্যে 3 জনের টর্চ ছিল। একজন বলল, চল না, ভিতরের দিকে একবার চুপি চুপি ঘুরে দেখে আসি কোথায় কি পুজো হচ্ছে। যতগুলো ঘর ওই মন্দিরের ভিতরে ছিল, সব ঘরের দরজাই তালাবন্ধ দেখল। ছেলেরা প্রত্যেকটি দরজায় গায়ে কান দিয়ে বুঝল, না, এসব ঘরের মধ্যে তো কোনো আওয়াজ নেই। তবে ঘণ্টার শব্দ আসছে কোত্থেকে? তারপর তারা মন্দিরের পিছন দিকে যেতেই তাদের মনে হলো যেন ঘণ্টার আওয়াজটা এখানে স্পষ্ট। টর্চের আলোয় দেখলো সেখানে একটা ঘর রয়েছে এবং ঘরের দরজাটাও আধখোলা অবস্থায় রয়েছে। ছেলেরা এবার আরও হুঁশিয়ার হলো। ঘরটার মধ্যে কোনো লোকজন থাকতে পারে বলে তাদের মনে সন্দেহ হয়। তারা অন্ধকারের মধ্যে গা মিশিয়ে নিশ্চুপে অনেকক্ষণ অপেক্ষা করল। কিন্তু এই ঘরটাও জনশূন্য রয়েছে। এ ব্যাপারে শেষ পর্যন্ত নিশ্চিন্ত হয়ে তারা সকলে ধীরে ধীরে ওই কক্ষে প্রবেশ করল। ভেতরে কি আছে এটাই তারা দেখতে চায়। কিন্তু ঘরটার মধ্যে ঢুকতেই ঘণ্টার শব্দ আরও স্পষ্ট হয়ে উঠল। এবার তারা বুঝল ওই ঘরের মধ্যেই ঘণ্টার ধ্বনির রহস্য লুকিয়ে আছে। টর্চের আলোয় তারা মেঝেতে একটা বিরাট চৌকো ভারী লোহার পাত দেখতে পেল। লোহার পাতটা দেখে তাদের মনে কেমন যেন একটা সন্দেহ জাগলো। খুব সন্তর্পণে পাতটার দিকে এগিয়ে একজন সেটা টেনে সরাবার চেষ্টা করল। কিন্তু সেটা এত ভারী, একজনের পক্ষে টেনে সরানো সম্ভব নয়।
তখন তারা করলো কি, চারজনে ধরে সেটাকে এমন সাবধানে টানতে লাগলো যাতে কোনো রকম শব্দ না হয়। খানিকটা টানতেই একটা গর্তের মুখ তারা দেখতে পেল এবং সেই ঘন্টার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠল। বুঝলো এই ঘরের নিচেকার কোনো চোরাকুটুরিতে ঘন্টা বাজছে এবং সেই ঘরে যাওয়ার এটাই হলো গুপ্তদ্বার। ছেলেরা রহস্যের গন্ধ পেল। এমন গুপ্ত কক্ষে পূজা আর্চা করার কারণ কি? নিগূঢ় কারণ নিশ্চয়ই কিছু একটা আছে এবং সে কারণ জানবার জন্য তাদের সকলকার ডান পিঠে মন আনচান করে উঠল। তারা সেই লোহার পাতটাকে আরও খানিকটা সরিয়ে গুপ্তদ্বার সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। তাদের নজরে পড়ল কয়েক ধাপ সিঁড়ি সোজা নিচের দিকে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গেছে। গুপ্তকক্ষে যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ির বাঁকের মুখটা, ফলে সমস্ত সিঁড়িটাই মোটামুটিভাবে দেখতে পাওয়া যাচ্ছে। অতঃপর ছেলেরা মুহূর্তকালের জন্য একবার চুপি চুপি যুক্তি করে স্থির করে নিল যে তারা নিঃশব্দে সিঁড়ি বেয়ে খানিকটা নিচে নেমে দেখে আসবে কী ধরনের পুজো হচ্ছে ওখানে, যে পুজোর জন্য এত গোপনীয়তার প্রয়োজন। সিঁড়ির সেই বাঁক অবধি নেমে ছেলেরা সন্তর্পণে ডান দিকে দৃষ্টিপাত করে যা দেখতে পেল তাতে তারা ভয়ে বিস্ময়ে একেবারে হতভম্ব হয়ে গেল। তারা দেখল দরজা জানালাবিহীন মাঝারি আকারের একখানি ঘর। ঘরখানার এক পাশে হাত তিনেক লম্বা এক কালী প্রতিমার সামনে একজন ভয়ঙ্কর দর্শন তান্ত্রিক কাপালিক পূজায় মগ্ন। তার আশেপাশে কয়েকজন চেলা চামুন্ডা দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে দুজন একটি 10-12 বছরের বালককে ধরে আছে, আর একজনের হাতে রয়েছে একটি তীক্ষ্ণ ধার খড়গ। এছাড়া ঘরখানার একটি কোণে জড়ো করা ছিল কয়েকটি সুতীক্ষ্ণ বর্ষা এবং আরও গোটা চারেক খড়গ। ছেলেরা বুঝল এই মন্দিরের আসল পূজা এখানেই হয় এবং নরবলি পর্যন্ত হয়ে থাকে। ইতিমধ্যে কাপালিক পূজা শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলির নির্দেশ দিল। ইশারা পেয়ে ঘাতক খানাটাকে শক্ত করে বাগিয়ে ধরল, আর সেই চেলা দুজন বালকটিকে নিয়ে এগিয়ে গেল প্রতিমার সামনে। এর পরের অমানুষিক মর্মান্তিক দৃশ্যটি দেখবার জন্য গাঁয়ের সেই ছেলেরা আর সেখানে অপেক্ষা করেনি। কোনো সুস্থ মানুষের পক্ষেই এই দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। ওই অসহায় বালকটিকে বাঁচাবার জন্য সে সময় ছেলেগুলোর মনে প্রচণ্ড একটা উত্তেজনা জেগেছিল বটে, কিন্তু তারা বুঝেছিল যে বাধা দিতে গেলে ওই সশস্ত্র দুর্ধর্ষ কাপালিকগণের হাতে তাদের মৃত্যুবরণ করতে হবে। তাই তারা আবার চুপি চুপি ওপরে উঠে এসে লোহার পাতটা আগেকার মতোই চাপা দিয়ে রেখে গায়ে ফিরে গেল। কিন্তু ওই হিংস্র নরঘাতক কাপালিকদের কথা তারা ভুলতে পারল না। ওই কাপালিকরা ইতিপূর্বে কত যে শিশু হত্যা নরহত্যা করেছে তার হয়তো ইয়ত্তা নেই। তবে ওই সব বলি ওরা ছেলে চুরি যাওয়ার অপবাদের জন্য আশেপাশের গাঁ থেকে জোগাড় করতো না? তা যদি করতো তাহলে আমাদের গায়ের মধ্যে ভীষণ একটা হইচই পড়ে যেত, কিন্তু সেরকম কিছু শোনা যায়নি কোনোদিন। ওরা নিশ্চয়ই কোনো দূর দেশ থেকেই বলি জোগাড় করত। যাই হোক, ভবিষ্যতে আর যাতে তারা কোনো মানুষ খুন করতে না পারে ছেলেরা তার যথাযথ প্রতিকার করবার জন্য বদ্ধপরিকর হয়ে উঠল। নির্জনে অনেকক্ষণ ধরে তারা যুক্তি করে স্থির করল যে ওই কাপালিক ও তার চেলাদের সকলকে তারা হত্যা করবে, এবং কিভাবে হত্যা করবে তারও একটা সাংঘাতিক উপায় স্থির করে ফেলল। দিন 6-7 পরই একদিন রাত 10টা নাগাদ তারা আবার ওই মন্দিরের নিকটে এসে পৌঁছল। তাদের সঙ্গে বড় বড় টিনের 2 টিন পেট্রোল। এসব ব্যাপার তখনও পর্যন্ত তারা গাঁয়ের কোনো লোককেই জানায়নি, জানিয়েছিল কাপালিকদের হত্যা করার পরে। মন্দিরের নিকটবর্তী বড় একটা ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেও কোনো জনমনীষীর সাড়া শব্দ পেল না। তখন তারা নিঃশব্দে মন্দিরে চালাতে গিয়ে উঠল। তারপর পিছন দিকে সেই ঘরখানার নিকট হতেই তাদের কানে ঘণ্টার চাপা আওয়াজ ভেসে এলো। এতক্ষণে তারা নিশ্চিন্ত হতে পারল, যাক, পুজো হচ্ছে এবং কাপালিকেরা তাহলে এই পুজোর ঘরেই আছে।
অতঃপর তারা এসে হাজির হলো সেই গুপ্তদ্বারের নিকট। তাদের এরপরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শেষ হলো। একজন একটু তফাতে সরে গিয়ে দেশলাইয়ের কাঠি জেলে একটা কাগজ ধরালো, আর অন্যদিকে অন্য ছেলেরা লোহার পাত্রটা সরিয়ে ফেলেই সেই গুপ্ত গহ্বরের মধ্যে 2 টিন পেট্রোল সম্পূর্ণ ঢেলে দিল। তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরোটা ভেতরে ফেলে দিতেই দপ করে গহ্বরের মধ্যে কড়া লগ্নি জ্বলে উঠল, এবং সঙ্গে সঙ্গে গুপ্তকক্ষের দরজাটাও তারা আবার বন্ধ করে দিল সেই লোহার পাত্রটা দিয়ে। ততক্ষণে গুপ্তকক্ষের মধ্যে কাপালিকদের বিভৎস অন্তিম চিৎকার শুরু হয়ে গেছে, কিন্তু সে চিৎকার অতি অল্পকালের মধ্যেই থেমে গেল। প্রচণ্ড নিস্তব্ধতা নেমে এলো। তারপর শত্রু ধ্বংস করে ছেলের দল বীর বিক্রমে গায়ে ফিরে গিয়ে সকলের কাছে প্রকাশ করেছিল তাদের দুঃসাহসিক কাণ্ড কারখানার কথা। শুনে গায়ের লোক স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু এই মন্দিরের ধারে কাছে আগেও যেমন কেউ আসতো না, কাপালিকদের মৃত্যুর পরও কেউ কোনোদিন শখ করে এদিকে আসেনি। সেদিন সেই ছেলেরা যেমন এসেছিল, আমরা আজ যেমন এলাম, তেমন নিতান্ত দায় পড়ে হয়তো কেউ কদাচিৎ এদিকে এসে থাকতে পারে। গল্প শেষ করে আমি চুপ করতেই অজয় বলল, এমন কাণ্ড! অপর 2 বন্ধু নীরব। হঠাৎ ভয়ে আমার সারা দেহ শিউরে উঠল, সর্বশরীর কুঁকড়ে গেল আমার। হ্যাঁ, বেশ স্পষ্টতই শুনতে পাচ্ছি ঘন্টার শব্দ, যদিও খুব চাপা, তথাপি সাংঘাতিক রকমের স্পষ্ট, যেন সেই বহুকাল আগেও যেমন ছিল এখনো তেমনই এই মন্দিরের চারিপাশে প্রায় মাইলখানেক জায়গাতেও কোনো ঘরবাড়ি নেই। তবে তবে কোত্থেকে আসছে সেই ঘন্টার শব্দ? সেই গোপন কক্ষে আবার কি কোনো নতুন কাপালিক আশ্রয় নিয়েছে? না তো, মন্দিরের যা পুরো অবস্থা তাতে নিঃসন্দেহে বলা যায় এখানে কোনো লোক বাস করে না। মন্দিরের সর্বত্র ধুলো, বালি, শুকনো পাতা, কাঠকুটিতে ভরা। দেওয়ালের ফাটলে ফাটলে গাছপালা জন্মেছে। লোক বাস করলে মন্দির চাতালে এমন 1 ইঞ্চি পুরু ধুলোবালিও জমে থাকতো না, শুকনো কাঠকুটিও পড়ে থাকতো না। তবে এই ঘন্টার আওয়াজ আসছে কোথা থেকে? এই মন্দিরের মধ্যে থেকেই আসছে, তাছাড়া আবার আসবে কোথা থেকে? শ্যামল, অজয় আর রতন, এদের কানেও পৌঁছেছে ঘন্টার শব্দ। অজয় 2 ভ্রু কুঁচকে সন্দিগ্ধ কণ্ঠে বলল, ঘন্টার আওয়াজ আসছে না? আমি বললাম, সেই অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম অপর বন্ধুর জলজলে চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অজয় হচ্ছে 1 নম্বরের ডান পিঠে ছেলে, অত্যন্ত সাহসী। সে আমাকে শুধালো, এই ঘন্টার আওয়াজ কোত্থেকে আসছে বলে তোর মনে হয়? আগে তো কাছাকাছি কোনো ঘরবাড়ি ছিল না শুনলাম, এখন? না, এখনো তেমনই, মাইলখানেকের মধ্যে বাড়িঘর তো কিছুই নেই, আমি বললাম। তাহলে? ক্ষণকাল ভাবল অজয়, তারপর পুনরায় বলল, তাহলে কেউ কি আবার বা কারা কি সেই ঘরের ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করছে? অবশ্য দেখে শুনে তো মনে হচ্ছে না 20 বছরের মধ্যে এখানে কোনো লোক বাস করছে বলে। যাই হোক, ব্যাপারটা না দেখে ছাড়ছি না। আওয়াজ শুনে মনে হচ্ছে এই মন্দিরের মধ্যে থেকেই আওয়াজটা আসছে। চল তো, সেই ঘরটার মধ্যে দিয়ে নিয়ে চল আমাকে। সেই ঘরটাই বলছিলি না লোহার পাতে ঢাকা গুপ্তপথ আছে? আমি বললাম, সে ঘর তো আমি জানি নে, তবে শুনেছি পিছন দিকে। দেখি চল। আমার সেদিকে যাওয়া মোটেই ইচ্ছে ছিল না, কিন্তু পাছে শহরের বন্ধুদের কাছে আমি ভীরু কাপুরুষ প্রতিপন্ন হই, সেই ভয়েতেই আমাকে ওদের নিয়ে যেতে হলো। মন্দিরের পিছনের দিকে পৌঁছতেই ঘন্টার আওয়াজ স্পষ্ট হলো। ভয় থরথরিয়ে কেঁপে উঠলাম আমি। কম্পিত গলায় বললাম, হ্যাঁ, সেই ঘরেতেই ঘন্টা বাজছে, কোনো ভুল নেই। আবার কারা এলো? আমি ভীত হয়ে পড়েছি দেখে অজয় বুঝতে পেরেছে। কি রে বিপিন, তুই কি ভয় পাচ্ছিস? না না তো, ভয় পাবো কেন?
তবে তবে ভাবছি কোনো নরবলি হচ্ছে না তো। অজয় বলল, দেখা যাক না কি হচ্ছে। আমি বুঝতে পারলাম রতন বা শ্যামলেরও এসব ব্যাপারে উৎসাহের অভাব রয়েছে। ওরা দুজনও কেমন যেন মিয়ে রয়েছে। আমার মতোই অবস্থা আর কি। ভীতু কাপুরুষ প্রতিপন্ন হতে চায় না বলেই নিরুত্তরে এগিয়ে চলেছে। অজয় আমার কাছ থেকে আগেই টর্চটা নিয়েছিল। টর্চের আলোয় দুই পাশ দেখতে দেখতে সে এগিয়ে চলেছিল। যে কটা ঘর দেখলাম কোনো ঘরেরই দরজা জানলা নেই, সব উইয়ে নষ্ট করেছে আর কি। আবার কিছু কিছু ভেঙে চুরেও পড়েছে। সর্বত্র ধুলো বালি নোংরা ইত্যাদিতে ভরা। এখানে কোনো লোকের যাওয়া আসা থাকলে এই পুরু ধুলোর ওপরে পায়ের দাগ নিশ্চয়ই থাকতো, কিন্তু কোনো পদচিহ্ন নেই, এমনকি কোনো জন্তু জানোয়ারের পর্যন্ত না। শুধু আমরাই কজন সুস্পষ্ট পদচিহ্ন ফেলে এগিয়ে চলেছি। অসম্ভব, এখানে কোনো মানুষ থাকতে পারে না, কথাটা আচমকা বলল অজয়। তবে আমি আর শ্যামল দুজনেই একই সঙ্গে প্রশ্ন করে বসলাম। অজয় বলল, তবেটা যে কি সেটাই তো জানতে চাচ্ছি। আমরা সেই ঘরটার মধ্যে এসে হাজির হলাম। মুখে চোখে মাকড়সার জালের স্পর্শ পাওয়া গেল। এ ঘরে লোকের যাওয়া আসা থাকলে এমন মাকড়সার জাল কি ছড়িয়ে থাকতো? এবার উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাট মরচে ধরা লোহার পাত পড়ে রয়েছে। ঘরের মেঝে ও লোহার পাতটার ওপর 1/2 ইঞ্চি পুরু ধুলোর আস্তরণ জমে রয়েছে। এখানে ঘন্টার শব্দ আরও স্পষ্ট। এক টানা ঘন্টা বেজে চলেছে, মনে হচ্ছে যেন আরতি হচ্ছে। আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারলাম যে এই ঘরের নিচে থেকেই ঘন্টার আওয়াজ আসছে। যেখানে লোকজনের কোনো অস্তিত্ব নেই সেখানে ঘন্টা বাজে কি করে? এ কি অলৌকিক কাণ্ড! আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। ভীষণ একটা বিপদের ইঙ্গিত পাচ্ছি যেন। আশ্চর্য, অদ্ভুত তো। অজয় নির্নিমেষ দৃষ্টিতে লোহার পাত্রার দিকে তাকাতে তাকাতে কথাটা বলল। শ্যামল বলল, স্পষ্ট বোঝা যাচ্ছে যে বহুকাল এ ঘরে কোনো মানুষের পদার্পণ হয়নি, অথচ নিচেকার ঘরে ঘন্টা বাজছে। ঘন্টাটা আপনা আপনি নিশ্চয়ই বাজছে না, মানুষেই বাজাচ্ছে তো। তবে কি সে মানুষ হাওয়ায় মিশে নিচেকার ঘরে গেছে, যার জন্য তার পায়ের ছাপটা পর্যন্ত পড়েনি? অজয় বলল, সত্যিই ভাববার কথা। এ রহস্যের কারণ জানতেই হবে। এবার আমরা সকলে মিলে লোহাটা টেনে সরাতেই গুপ্ত পথ নজরে পড়ল, আর সেই সঙ্গে ঘন্টার আওয়াজটাও একেবারে কানের কাছে এগিয়ে এলো। কিন্তু কি অন্ধকার গর্তটা! সিঁড়ির একটা ধাপও নজরে পড়ছে না। নিচেকার ঘরে নিশ্চয়ই কোনো আলো জ্বলছে না। ছোট একটা প্রদীপ জ্বললেও তার আলো রেখা নিশ্চয়ই আমাদের নজরে পড়ত, এবং সিঁড়ির নিচেকার দিকটাও অন্তত আবঝাভাবে আলোকিত হয়ে থাকত। তবে কি অন্ধকারে বসেই পুজো করছে? এ কি অস্বাভাবিক ব্যাপার! অজয় চুপি চুপি বলল, আমার পিছু পিছু আয় তোরা, খুব সাবধানে নামবি। টর্চ জ্বালবো না, কোনো রকম শব্দ টব্দ যেন না হয়। দুপাশের দেওয়াল ধরে নিঃশব্দে সিঁড়ির বাঁক পর্যন্ত নেমে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে ঘন্টার আওয়াজ থেমে গেল। চোখে কিছু দেখতে পাচ্ছি না আমরা। অস্বাভাবিক অন্ধকারে আমরা চারজনে যেন অন্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এত নিরেট অন্ধকার জীবনে কোনো দিন দেখিনি। আমরা সকলে গায়ে গা ঠেকিয়ে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেও কোনো মানুষজনের তো দূরের কথা, একটা আরশোলার অস্তিত্ব পর্যন্ত টের পেলাম না। হঠাৎ অজয়ের হাতের 5 সেলের টর্চটা জ্বলে উঠল। টর্চটায় ছিল নতুন ব্যাটারি। উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল চারিদিক। দেখতে পেলাম সেই গুপ্ত কক্ষের মেঝের ওপর কতকগুলো নরকঙ্কাল পড়ে রয়েছে। প্রতিমা যেখানে ছিল সেখানে পুরো প্রতিমারও কিছু অংশ খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। ঘরের একটা কোণে সেই বর্ষা আর খাঁড়াগুলোও রয়েছে, আর একটা খাঁড়া পড়ে রয়েছে প্রতিমার কাছাকাছি জায়গায়। পূজার ঘণ্টা এবং কয়েকটা থালা, কোষাকুষি ইত্যাদি প্রতিমার সামনে পড়ে রয়েছে।
এই সমস্ত জিনিস আগুনে পুড়ে এবং তার উপর ধুলোর আবরণ জমে এমন চেহারা হয়েছে যে বোঝবার উপায় নেই কোনটা লোহার তৈরি, কোনটা তামার বা কোনটা পিতলের জিনিস। বেশ কিছুক্ষণ ঘরটা দেখে নিয়ে অজয় গলায় বেশ জোর দিয়ে বলে উঠল, অসম্ভব! এ ঘরে কখনো ঘন্টা বাজছিল না। ঘন্টার শব্দ অন্য কোথাও থেকেই আসছিল। আমাদের সকলেরই শোনার ভুল হয়েছে। আর এখানে নয়, ওপরে যাওয়া যাক। আমি বেশ স্পষ্টই বুঝতে পারলাম কথা বলার সময় অজয়ের গলা কাঁপছিল, আর আমার নিজের অবস্থা অত্যন্ত শোচনীয়। কি যে এক দারুণ ভয় আমি ঘেমে গিয়েছিলাম। যাই হোক, আমরা ওপরে উঠতে শুরু করলাম। সবার আগে আছি আমি, আর সবার নিচে টর্চ হাতে অজয়। অকস্মাৎ অজয়ের আর্তচিৎকারে আমরা ভীষণভাবে চমকে উঠলাম। করে চিৎকার করতে করতে অজয় বসে পড়ল সিঁড়ির ওপর, আর তার হাত থেকে টর্চটা খসে পড়েই নিভে গেল। অজয় চিৎকার শুনলাম, ওরে তোরা আমাকে বাঁচা বাঁচা। তারপরে চুপ। আমরা হুড়মুড় করে নেমে গেলাম অজয়ের কাছে। টর্চটা কোথায় পড়েছে কে জানে। আমরা তো সেই অন্ধকারের মধ্যেই অজয়কে ধরাধরি করে কোনো রকমে নিয়ে এলাম ওপরে। বুঝলাম অজয়ের জ্ঞান নেই। তারপর কিভাবে কত কষ্ট করে যে অচৈতন্য অজয়কে নিয়ে সে রাতে বাড়ি পৌঁছেছিলাম সে কথা এখানে না বললেও চলবে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল। তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বলেছিলেন, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা দেখে ভয়ে জ্ঞান হারিয়েছে। ডাক্তারের কথা সত্য প্রমাণিত হলো। অজয়ের জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সব কথা শুনলাম। জ্ঞান অবশ্য ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরেছিল, কিন্তু সে মহাচ্ছন্নের মতো ছিল পরের দিন বেলা প্রায় 8টা অবধি। বেলা 10টা নাগাদ তাকে বেশ খানিকটা সুস্থ মনে হতে আমরা গত রাতের ঘটনাটার কথা তার কাছে জানতে চেয়েছিলাম। উত্তরে সে বলেছিল যে তার মনে হয়েছিল একজন ভীষণ দর্শন কাপালিক এক হাতে তাকে চেপে ধরে অন্য হাতে ধারালো খাঁড়া তুলে তার গলায় একটা কোপ বসিয়ে দিয়েছিল। তাই অমনভাবে সে চিৎকার করে উঠেছিল। তার মুখে এ কথা শুনে তখনই গাঁয়ের প্রায় 20-25 জন যুবক সেই পুরো মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। শ্যামল, রতন আর আমি আগে আগে চললাম। সকলের মনেই সেই ঘরটা দেখার তীব্র আগ্রহ। দিনের বেলা বেশ ভালোভাবেই দেখাশোনা যাবে। এতকাল কারো মনে কোনো আগ্রহ জাগেনি। আজ এত বছর পর একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ায় গাঁয়ের আজকালকার তরুণ যুবকেরা কৌতূহল দমন করতে পারল না। দিনের বেলা হলেও সেই পাতাল কক্ষ অন্ধকারাচ্ছন্ন থাকবে অনুমান করে নিয়ে আমি গোটা 4-5 টর্চ নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রায় জনা 10 টর্চ নিয়ে এসেছে। গুপ্তদ্বারের সামনে এসে দেখা গেল সত্যই ভেতরটা বেশ অন্ধকার। যাই হোক, আমরা টর্চগুলো জ্বেলে একে একে নামতে লাগলাম নিচে। সিঁড়ির শেষ প্রান্তে নেমে আমার টর্চটা পেয়ে গেলাম। কিন্তু এ কি? এখানে একটা নরকঙ্কাল এলো কি করে? দেখেই শিউরে উঠলাম। বেশ মনে আছে, এখানে সিঁড়ির গোড়ায় তো কোনো কঙ্কাল ছিল না। কঙ্কালগুলো তো সবই দেখেছিলাম ঘরের মেঝের ওপর এদিক ওদিক পড়েছিল। আরে পায়ের কাছে বিরাট একখানা খাঁড়া পড়ে রয়েছে দেখছি। কঙ্কাল, খাঁড়া? না, কখনো না, এসব মোটেই এখানে ছিল না। ঘরের মেঝের দিকে তাকিয়ে দেখি প্রতিমার কাছে যে খাঁড়াটা পড়েছিল সেটা তো সেখানে নেই। সবগুলো টর্চের আলোয় ঘরখানা প্রায় সাদা হয়ে গেছে। অন্য সকলে অবাক চোখে ঘরের মধ্যে যা যা রয়েছে সেই সব লক্ষ্য করছে, কিন্তু আমার নজরে যা পড়ছে তা আশ্চর্য, অতি আশ্চর্য, একেবারে অলৌকিক ব্যাপার। প্রতিমার কাছে যে খাঁড়াটা পড়েছিল সেখানে খাঁড়াটা নেই বটে, কিন্তু সেই জায়গায় খাঁড়ার ছাপটা জলজল করে যেন জ্বলছে। বহুকাল ধরে ঘরের মেঝে ও জিনিসপত্রের ওপর বেশ পুরু একটা ধুলোর আস্তরণ জমেছিল। কাজেই সেখানে থেকে খাঁড়াটা উঠে আসার জন্যে অমন সুস্পষ্ট ছাপটা দেখা গেল। আর ওখানকার ওই খাঁড়াটাই যে এখানে এসে পড়েছে
এই বিষয়ে আমার মনে কোনো রকম সন্দেহ রইল না। শুধু খাঁড়াটাই নয়, ওই একই রহস্যজনক উপায়ে কঙ্কালটাও যে ঘরের মেঝে থেকে উঠে এসেছে এখানে, সে বিষয়েও আমার মনে স্থির বিশ্বাস জন্মালো। কিন্তু এই অলৌকিক কাণ্ড কারখানার মূলে কোনো অলৌকিক রহস্য যে অন্তর্নিহিত রয়েছে, তার মীমাংসায় পৌঁছানোর মতো বুদ্ধিবৃত্তি আমার নেই। অত লোকজনের মধ্যে থেকেও কি যেন একটা দারুণ ভয়ে আমার সারা দেহ শক্ত কাঠ হয়ে গেল।